আসসালামু আলাইকুম প্রিয় স্টুডেন্ট, সবাই আশা করি অনেক ভালো আছো। আজকে আমাদের পড়ার বিষয় হলো লজিক গেটের প্রকারভেদ। তো আমরা আজকে মৌলিক গেটের প্রকারভেদগুলোর বিস্তারিত আলোচনা করব। আমরা প্রথমেই মৌলিক গেটের ডেফিনেশনটি জানব। এক্ষেত্রে স্টুডেন্টদের মধ্যে যে সমস্যাটা সৃষ্টি হয় সেটা হলো ওরা লজিক গেট এবং মৌলিক গেট একই ডেফিনেশন করতে চায়, কিন্তু সবসময় মনে রাখবে যদিও লজিক গেট, যৌগিক গেট, মৌলিক গেট সব কিছুর ডেফিনেশান লজিক গেট দিয়েই দেওয়া হয়ে যায়, তাও কিন্তু আমাদের প্রকারভেদ অনুযায়ী আলাদা আলাদা করে এর কেবলমাত্র নিজস্ব বৈশিষ্ট্য অনুযায়ী কিছু ডেফিনেশান আলাদা করা যায়। সেই জন্য তুমি মৌলিক গেট কি আলাদা করেই ডেফিনেশন করবে। তো মৌলিক গেট সম্পর্কে আমরা পড়তে গিয়ে মৌলিক বিষয়টি কী সেটি আমরা কিন্তু আমাদের ইতিপূর্বের ক্লাসগুলোতে অষ্টম শ্রেণী, নবম শ্রেণী, দশম শ্রেণী বা যারা সায়েন্সের স্টুডেন্ট আছো তারা কিন্তু এই বিষয়গুলো ভালো বোঝো, যৌগিক এবং মৌলিক পদার্থ বিষয়টি, তাই না? আমরা মৌলিক পদার্থ কী পড়েছিলাম, যে এই পদার্থকে ভাঙলে অন্য কোনো পদার্থ আর পাওয়া যায় না, তাই না? আচ্ছা, সেম একইভাবে যখন তুমি মৌলিক গেট কি পড়বে তখন বলবে যে লজিক গেট একক এবং যাকে বিশ্লেষণ করলে অন্য কোনো গেট পাওয়া যায় না তাকে বলা হয়ে থাকে মৌলিক গেট। এটি খুবই সহজ একটি বিষয়। তো আমরা জানি আমাদের মৌলিক গেট কয়টি ছিল? মৌলিক গেট ছিল আমাদের তিনটি। কী কী ছিল? অর গেট, অ্যান্ড গেট এবং নট গেট। তো আমরা এই গেটগুলোর গত ক্লাসে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে প্রত্যেকটা গেট পড়তে গিয়ে এর এরিয়া কতটুকু হবে, এই এরিয়া জানলে আমাদের পড়াটা কিন্তু সহজ হয়ে যায়। এই কারণে আমি তোমাদেরকে বলেছিলাম যে একটি গেট যখন পড়তে যাবে তখন কমপক্ষে এই 5টি বিষয় সম্পর্কে তোমার ধারণা থাকতে হবে। কি কি জানবো আমরা? জানবো সংজ্ঞা, সমীকরণ, সাংকেতিক চিহ্ন, সত্যক সারণী, সুইচিং সার্কিট। তো আমরা আজকে প্রথমেই পড়ব আমাদের অর গেট। যখনই অর গেটের কথা বলা হবে তখন তুমি বুঝে নিবে এটি হলো প্লাস, মানে যোগ। কি বলেছি? এটার প্রধান বিষয় হলো এটি দিয়ে আমাদের লজিক গেট কী কার্য সম্পাদন করে। তো প্রথমেই তুমি কি বুঝবে? এই অর গেট হলো প্লাসের কাজ সম্পাদন করে। কিসের কাজ সম্পাদন করে? প্লাসের কাজ সম্পাদন করে। আচ্ছা, লজিক গেট এটা কিন্তু যুক্তিমূলক বর্তনী ছিল, তাই না? তাহলে আমরা এটাকে আমাদের স্বাভাবিক যেভাবে যোগ বলি এই যোগ না বলে আমরা বলবো যৌক্তিক যোগ। কি বলবো আমরা? এটার নাম বলবো যৌক্তিক যোগ। তুমি অর গেট বলার সাথে সাথে বুঝে নিবে এটি যোগের কাজ সম্পাদন করে। আর এই যোগটা আমরা স্বাভাবিক যোগ প্লাস না বলে কি বলবো? লজিক্যাল প্লাস বা যৌক্তিক যোগ। তাহলে আমরা এটার নাম দিতে পারি যৌক্তিক যোগ। যেহেতু ইলেকট্রনিক প্রক্রিয়ায় কাজ করা হয় তাই এর নাম দেব আমরা যৌক্তিক যোগ। তোমার এতটুকু অংশ কিন্তু সব সময়ের জন্য মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে আমরা এর ডেফিনেশন পড়ার আগে এই সমীকরণটা আগে আমরা দিয়ে নিব। আমরা জানি আমরা যখন গেট পড়েছিলাম তখন আমরা জানি যে একটি গেটের ভিতর দিয়ে অসংখ্য ইনপুট যেতে পারে, কিন্তু আউটপুট সবসময়ই একটি হবে। এখানে একটি ইনপুট হতে পারে, দুইটি ইনপুট হতে পারে, তিনটি ইনপুট হতে পারে বা অসংখ্য ইনপুট হতে পারে। ইনপুট যতগুলোই থাকুক না কেন আউটপুট সবসময়ই একটি থাকবে। এটা সকল গেটের ক্ষেত্রে প্রযোজ্য। আচ্ছা, তাহলে আমাদের অর গেটের ক্ষেত্রে ইনপুট কয়টি থাকবে? যেহেতু প্লাসের কাজ করতে হয় তাহলে বোঝা যাচ্ছে একটি সংখ্যা নিয়ে তো আর প্লাস করা যায় না, তাই না? একটি কোনো কিছু নিয়ে প্লাস করা যায় না। তাহলে কমপক্ষে দুইটি উপাদান কিন্তু লাগবে। কয়টি উপাদান লাগবে? কমপক্ষে দুইটি ইনপুট আমাদের লাগবে। এখন ইনপুট কমপক্ষে দুইটি, এর অধিক কতগুলো হতে পারে? অসংখ্য হতে পারে। তাহলে কমপক্ষে দুইটি আর অসংখ্য হতে পারে। তাহলে কি আমরা বলতে পারি না যে এই গেটে কমপক্ষে ইনপুট সংখ্যা দুইটি হবে? আবার দুইয়ের অধিক অসংখ্য হতে পারে। আর আউটপুট কয়টি হবে? একটি।
তাহলে কিন্তু আমরা এর সমীকরণটি আগে লিখে নিতে পারি। আমরা যদি ধরে নেই কমপক্ষে 2টি ইনপুট, আর আমরা আমাদের পড়ার সুবিধার্থে 2টি ইনপুট নিয়েই শিখব। আচ্ছা, তাহলে আমি সমীকরণে ধরে নিলাম যে ইনপুট 2টি। আমি 2টি ইনপুট নিলাম, একটি নিলাম এ আর একটি নিলাম বি। তাহলে আউটপুট কি হবে? আমরা জানি আউটপুট হবে একটি, আর আউটপুটকে আমরা এক্স দিয়ে প্রকাশ করছি। আউটপুটকে আমরা এক্স দিয়ে প্রকাশ করছি। দেখো, তাহলে আমাদের এই অর গেট কিসের কাজ সম্পাদন করত? যৌক্তিক যুগের কাজ সম্পাদন করত। তাহলে এই 2টি ইনপুটকে এ প্লাস বি দিয়ে যদি তুমি প্রকাশ করে ফেলো তাহলে কিন্তু তোমার সমীকরণটি হয়ে যাচ্ছে। আর এটি তোমাকে কিভাবে পড়তে হবে? এক্স ইকুয়াল এ প্লাস বি, আর এই প্লাসটা কিন্তু যৌক্তিক যোগ, তোমাকে মনে রাখতে হবে এই বিষয়টি। হ্যাঁ, এটি হলো যৌক্তিক যোগ। তাহলে আমাদের সমীকরণ কিন্তু হয়ে গেল। নিশ্চয়ই এটা বুঝতে পেরেছ? দেখো তো, কমপক্ষে 2টি ইনপুট আর ফলাফল কি হচ্ছে? যৌক্তিক যোগের সমান। এখানে আমি বারবার কিন্তু একটা বিষয় বলে দিচ্ছি, সেটা হলো যৌক্তিক যোগের সমান। তুমি কিন্তু এখন এর ডেফিনেশনটাও করতে পারো। কিভাবে? যে গেটে কমপক্ষে 2টি ইনপুট এবং 2-এর অধিক ইনপুট থাকতে পারে এবং আউটপুট থাকে একটি, আউটপুট হয় যৌক্তিক যোগের সমান। দেখো তো, তাহলে আমি তোমাদেরকে লিখে দিচ্ছি এটা। যে গেটে দেখো তো আমাদের ডেফিনেশনটি কীভাবে লেখা যাচ্ছে? যে গেটে 2 বা 2-এর অধিক ইনপুট থাকে এবং আউটপুট থাকে একটি এবং আউটপুট ইনপুটগুলোর যৌক্তিক যুগের সমান, তাকে অর গেট বলে। আমি কিন্তু বলেছি তোমরা আগে সমীকরণটি আগে লিখবে এবং সমীকরণ থেকেই তুমি ডেফিনেশন করে ফেলতে পারবে। দেখো তো, আমি এটা বন্ধ করে রাখলাম। বন্ধ করে আমি বলছি যে গেটে 2 বা 2-এর অধিক ইনপুট থাকে, এখানে আরও অনেক ইনপুট থাকতে পারতো, 2 বা 2-এর অধিক ইনপুট থাকে এবং আউটপুট থাকে একটি। দেখো তো, আউটপুট একটি পেয়েছি আমরা এখানে। যে গেটে 2 বা 2-এর অধিক ইনপুট থাকে, আউটপুট থাকে একটি এবং আউটপুটটি ইনপুটগুলোর যৌক্তিক যুগের সমান, আর সেই গেটটি হবে অর গেট। দেখো, এখন এই ডেফিনেশনটির একটি বড় ডেফিনেশন তোমরা কিন্তু এই সমীকরণ থেকেই বুঝে যাচ্ছ, যেহেতু এখানে কমপক্ষে 2টি ইনপুট নিতে হবে। তাহলে যে গেটে 2 বা 2-এর অধিক ইনপুট থাকে, আউটপুট থাকে একটি এবং আউটপুটটি ইনপুটগুলোর যৌক্তিক যুগের সমান, তাকে বলা হয়ে থাকে অর গেট। আশা করি নিশ্চয়ই বুঝতে পেরেছ। এরপর আমরা এর সাংকেতিক চিহ্ন পড়ব। তো সাংকেতিক চিহ্নটি খুবই সহজ। এক্ষেত্রে তুমি মনে রাখবে এটি দেখতে মূলত একটি চাঁদের মতো হয়, অর্ধচাঁদের মতো হয়ে থাকে। এটি একটি অর্ধচাঁদ, তাই না? আর এটি কিসের কাজ সম্পাদন করে? যৌক্তিক যুগের কাজ সম্পাদন করে। তাহলে এটি হলো আমাদের অর গেটের সাংকেতিক চিহ্ন। এক্ষেত্রে আমরা যদি এখন ইনপুটগুলো প্রদান করি, দেখো তো আমি ইনপুটগুলো প্রদান করছি। যেহেতু আমরা 2টা ইনপুট নিয়ে কাজ করছি, তাহলে আমি 2টি ইনপুট নিলাম। 2টি ইনপুট কি কি? একটি হলো এ আর একটি হলো বি। আউটপুট কি হচ্ছে? আউটপুটকে আমরা এভাবে প্রকাশ করতে পারি, আউটপুট এক্স ইকুয়াল, মনে রাখতে হবে এই গেটের ভিতর দিয়ে, এই চিহ্নের ভিতর দিয়ে কোনো ইনপুট গেলে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তাহলে 2টি ইনপুট এটার ভিতর দিয়ে গিয়ে কি হয়ে গেল? প্লাস হয়ে গেল। একেবারে সহজ বিষয়। তাহলে আমরা এই গেটটা কিসের কাজ করে? এটি প্লাসের কাজ সম্পাদন করে। তোমরা তোমাদের পরীক্ষার খাতায় কখনোই এটার ভিতরে প্লাস লিখতে যাবে না, প্রয়োজন নেই। তুমি শুধু বোঝার জন্যে এটা কাজটা করবে আর কি, যে এই চিহ্নের ভিতর দিয়ে ইনপুটগুলো গেলে এখানে গিয়ে প্লাস হয়ে যায়, আর এটাই হলো এর সাংকেতিক চিহ্ন। এরপর আমরা পড়ব সত্যক সারণী। আমরা যেহেতু 2টি ইনপুট নিয়েছি,
তাহলে এই শতক সারণীটা আমরা কিভাবে লিখব? শতক সারণীর জন্য আমাদের একটা সারণী করতে হবে বা গড় করতে হবে। আমরা এক্ষেত্রে ইনপুট গড় দেখাবো এবং আউটপুট গড় দেখাবো। এক্ষেত্রে দেখো আমরা ইনপুট গড় দেখালাম একদিকে, আর অন্যদিকে আউটপুট গড় দেখালাম। তো আমরা যেহেতু দুইটি ইনপুট নিয়েছি, তাই আমরা এদিক দিয়ে দুইটি ইনপুটের গড় তৈরি করলাম। একটি হলো এ আর একটি হলো বি। আর আউটপুটকে যেহেতু আমরা এক্স দিয়ে প্রকাশ করছি, তাহলে এইদিকে আমরা লিখলাম এক্স ইকুয়াল হবে এ প্লাস বি। এখন আমরা এই যে নিচের অংশটায় এখানে ইনপুট সংখ্যা কতটি নিব বা গড় কতটি হবে, আমরা যখন আগের ক্লাসগুলো করেছিলাম সংখ্যা পদ্ধতির, তখন আমরা বলেছিলাম যে 2n এই ফর্মুলাটি তোমাকে মনে রাখতে হবে। 2n এই ফর্মুলাটি মনে রাখতে হবে। তাহলে এইখানে এই 2n এর ফর্মুলাটি আমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারি? এই 2 আর n হলো ইনপুট সংখ্যা কতটি? এখানে ইনপুট সংখ্যা হলো 2টি। তাহলে আমরা এই n এর সংখ্যা বসালাম। ফলাফল কি হচ্ছে বলো তো? ফলাফল হচ্ছে 4। তুমি এইটি দেখে বুঝবে যে এইখানে তোমাকে কয়টি সারি করতে হবে। তাহলে যেহেতু এখানে 4 এসেছে, তাহলে তুমি এখানে 4টি সারি করবে। দেখো এটি হলো তোমার সারণী। একইভাবে তুমি যদি 3টি ইনপুট নিতে, তাহলে এই n এর জায়গায় 3 হয়ে যেত, আর এখানে যে ফলাফল আসতো তখন তুমি ততটি গড় করতে। যতটি ইনপুট থাকুক না কেন, আমরা এই ফর্মুলা বুঝে আমাদের এখানে সারিগুলো কমপ্লিট করার চেষ্টা করব। আচ্ছা, তাহলে আমরা এখানের ফলাফলগুলো এখন কিভাবে লিখতে পারি? এখানের ফলাফলগুলো লেখার জন্য আমি তোমাকে একটি সহজ প্রক্রিয়া বলে দিচ্ছি। সেটি হলো, তুমি লাস্টের যে ইনপুটটি আছে সেই ইনপুটের মানগুলো 0 আর 1 বসিয়ে দিবে। হ্যাঁ, তাহলে আমরা এখানে কিভাবে বসাবো? তুমি এখানে একটি 0 ব্যবহার করবে, এরপর 1 ব্যবহার করবে, আবারও 0 ব্যবহার করবে, আবারও 1 ব্যবহার করবে। আমাদের যে কয়টি ইনপুট থাকবে ওই ইনপুটের শেষের ইনপুটটিতে আমরা এইভাবে মান বসাবো। কী দিয়ে আরম্ভ করব? 0 1 0 1। এরকম করে যদি অসংখ্য মান থাকতো, তাহলে আমরা 0 1 0 1 0 1 0 1 এরকম করে দিয়ে যেতাম। তাহলে দেখো আমাদের এই 4টি গড় কিন্তু কমপ্লিট হয়ে গেল। এরপর আমরা আসবো হলো পরের ইনপুটে। তো এই ক্ষেত্রে তুমি কি করবে? এই ক্ষেত্রে প্রথম তুমি 2টি 0 ব্যবহার করবে, এরপর 2টি 1 ব্যবহার করবে। যদি আরও আমাদের অনেক মান থাকতো, তাহলে আমরা কি করতাম? এই 2টি 0 2টি 1। তাহলে আমরা এই ইনপুটের এই 0 আর 1 ইনপুটগুলো কীভাবে বসাচ্ছি? লাস্টের ডান দিকের যে ইনপুটের গড়গুলো আছে সেগুলোকে আমরা 0 দিয়ে আরম্ভ করব। 0 1 0 1, এরপর 2টি 0 2টি 1। আশা করি নিশ্চয়ই বুঝতে পেরেছ। এখন আমরা আউটপুট ফলাফলটি কিভাবে লিখতে পারি? যোগের ক্ষেত্রে তুমি একটি ছোট্ট বিষয় মনে রাখবে, সেটি হলো ইনপুটগুলোর মধ্যে যদি একটি 1 থাকে, ইনপুটগুলোর মধ্যে যদি একটি 1 থাকে, ফলাফল সবসময়ই 1 হবে। ইনপুটগুলোর মধ্যে যদি একটি 1 থাকে, তাহলে ফলাফল সবসময়ই 1 হবে, অন্যথায় 0 হবে। তাহলে দেখো তো, এই মান আর এই মান যদি আমরা যোগ করি, যেহেতু আমরা a প্লাস বি করবো, যৌক্তিক যোগ, তাহলে এইটি আর এটি যদি আমরা যোগ করি, এখানে দেখো কোনো ধরনের 1 নেই, তাহলে ফলাফল 0 হয়ে যাবে। আর এই 2টি ইনপুটের ক্ষেত্রে দেখো তো একটি 1 কিন্তু আছে। তো আমরা কি পড়েছি? যদি কমপক্ষে একটি 1 থাকে, ফলাফল 1 হয়ে যাবে। দেখো ফলাফল 1 হয়ে গেছে।
এই ক্ষেত্রে দেখো এই দুইটি মানকে যদি আমরা যোগ করি এ আর বি, এই দুইটি মানকে যদি আমরা যোগ করি তাহলে একটি কমপক্ষে একটি এক আছে, ফলাফল এক হয়ে গেছে। একইভাবে এই ক্ষেত্রে দুইটা একের ফলাফল কী হবে? আমরা জানি যে ফলাফল তো আর দুই হতে পারে না, কেননা যৌক্তিক যোগ করছি, এটা আমরা নর্মাল যোগ করছি না। তো যৌক্তিক যোগের ক্ষেত্রে আমরা একটা নিয়ম তোমাদেরকে বলেছি, সেটা কি, যদি কমপক্ষে একটি এক থাকে, এখানে 100টি এক আছে তো কমপক্ষে একটি তো আছে, তাহলে ফলাফল এক হবে। তাহলে দুইটা এক আছে, আমার দেখার কোনো প্রয়োজন নেই, কেননা একটি এক তো আছে, তাহলে ফলাফল এক হয়ে যাবে। এটি হলো আমাদের সত্যক সারণী। এরপর আমরা পড়ব সুইচিং সার্কিট। তো সুইচিং সার্কিট পড়ার জন্য আমরা তোমাদেরকে এর আগের ক্লাসে একটি কমন চিত্র দেখিয়েছিলাম, তো আমি আবারও তোমাদেরকে সেই চিত্রটি দেখাচ্ছি। আমরা একটি চিত্র আঁকব। দেখো আমরা একটি চিত্র এঁকেছি, আর এই চিত্রটি হবে সকল গেটের জন্য একটি কমন চিত্র। নট গেটের ক্ষেত্রে একটু ব্যবধান থাকবে, আর সকল গেটের ক্ষেত্রে এই চিত্রটি কমন চিত্র থাকবে। তাহলে আমরা যেহেতু এটা কমন চিত্র, তাহলে অর গেটের জন্যে আমাদের মানটা কীভাবে বসাতে হবে? তুমি মনে রাখবে, অর গেটের ক্ষেত্রে কেবলমাত্র এরকম একটি চিত্র আমরা বসাবো। দেখো অর গেটের ক্ষেত্রে আমরা কেবলমাত্র এতটুকু জিনিস মনে রাখব, সেটা কোথায় বসাবো? এই অংশে আমরা বসিয়ে দিব। দেখো তো, তাহলে তোমাকে কেবলমাত্র অর গেটের জন্য মানটা কীরকম হয় সেটা মনে রাখলেই হয়ে যাচ্ছে। তাহলে এটা হলো আমাদের অর গেটের সুইচিং সার্কিট। তাহলে আমাদের এই চিত্রটির এই সত্যক সারণী দেখে কিভাবে মানগুলো হচ্ছে সেটা আমাদের দেখতে হবে। আচ্ছা দেখো তো, এর মান যখন 0, এর মান যখন 0, তার মানে এটাকে যদি আমরা এই সুইচটাকে যদি এ আর এই সুইচটাকে যদি আমরা বি ধরে নেই, তাহলে এদিক দিয়ে পাওয়ার সাপ্লাই যাচ্ছে, তাই না? এদিকে পাওয়ার সাপ্লাই হচ্ছে, সাপ্লাই হয়ে এর মানটি 0, তার মানে হলো এদিকে সুইচ লাগানো নেই, তার মানে এদিক দিয়ে এই তারটা এখানে লাগানো নেই। তাহলে আমরা কি এক্ষেত্রে আমাদের কারেন্ট কোনোভাবেই এখানে যেতে পারছে না, তাই না? যেহেতু এখানের এর মান 0, তাহলে এখানে কারেন্ট যেতে পারছে না। এখন আমরা বি এ চলে গেলাম। দেখো তো, এটা যদি বি হয়, এদিক দিয়েও কিন্তু আমাদের বিদ্যুৎ সাপ্লাই হচ্ছে না। যেহেতু হচ্ছে না, তাহলে দেখো তো এই লাইটটি কোনোভাবেই জ্বলবে না, কোনোভাবেই লাইটটি জ্বলবে না, কেননা যেহেতু এই ক্ষেত্রে কোনো ধরনের পাওয়ার আসছে না। তাহলে আমরা কি বলতে পারি? দেখো তো, আমাদের 1 নাম্বার দিয়ে যদি আমরা লিখি এর মান 0, বি এর মান 0, এই যে এর মান 0 এবং বি এর মান 0, তাহলে এক্স এর মান কি হয়ে যাচ্ছে? এক্স এর মান কিন্তু 0, এক্স এর মান 0 হওয়ার মানে হলো এই লাইটটি জ্বলছে না। তাহলে আমরা বলতে পারি যে তাহলে এক্স ইকুয়াল 0, মানে কি লাইটটি জ্বলবে না। তুমি কিন্তু এটি বাংলায় লিখে দিতে পারো, তাহলে লাইটটি জ্বলবে না। এটি হলো আমাদের এই প্রথম ইনপুটের মান। এরপর আমরা দ্বিতীয় ইনপুটের মানে চলে গেলাম। দ্বিতীয় ইনপুটের মানের ক্ষেত্রে এর মানে দেখো 0 দেওয়া আছে, তাহলে এদিক দিয়ে যখন পাওয়ার যাচ্ছে, এর মানটি 0, এদিকে এটি লাগানো নেই, তার মানে এদিক দিয়ে বিদ্যুৎ যেতে পারছে না। এখন বি এর মানে চলে গেলাম। বি এর মানে দেখো এদিক দিয়ে কিন্তু যেতে পারছে, তার মানে এটা তুমি এদিক দিয়ে লাগিয়ে দিচ্ছ, তখন কিন্তু এদিক দিয়ে পাওয়ার যেতে পারছে। দেখো এদিক দিয়ে পাওয়ার তখন যেতে পারছে, আর যখনই যেতে পারছে লাইটটি কিন্তু জ্বলবে। যেহেতু লাইটটি জ্বলবে, দেখো তো এই যে এখানে ফলাফল 1 হয়ে যায়, তার মানে হলো এই 1 থাকার মানে হলো অ্যাক্টিভ মান। অ্যাক্টিভ মান মানে এই লাইটটি জ্বলবে। তাহলে আমরা 2 নাম্বারে কিন্তু বলতে পারি, এই 2 নাম্বারের ক্ষেত্রে এ ইকুয়াল 0, বি ইকুয়াল কিন্তু 1, তাহলে ফলাফল কি হয়ে যাচ্ছে? ফলাফল কিন্তু 1 হয়ে যাচ্ছে, তার মানে কি এই লাইটটি জ্বলবে। এক্ষেত্রে তুমি বারবার কোনো চিত্র আঁকার প্রয়োজন নেই, একটি চিত্র এঁকে তুমি কেবলমাত্র নিচে এগুলোর বর্ণনা দিয়ে দিবে, যে যখন আমরা 1 নাম্বারে দেখতে পাচ্ছি এ ইকুয়াল 0, বি ইকুয়াল 0 হলে লাইটটি জ্বলবে না, মানে এক্স ইকুয়াল 0। একইভাবে 2 নাম্বারের ক্ষেত্রে এ ইকুয়াল 0, বি ইকুয়াল 1, তাহলে এক্স ইকুয়াল 1 হয়, তার মানে লাইটটি জ্বলবে।
যেহেতু তোমরা এ পর্যন্ত বুঝে গেছো, তাহলে এই মানগুলো তোমরা বুঝে গেছো। কিভাবে দেখি তো আমরা 3 নাম্বারের ক্ষেত্রে দেখো তো এক্স ইকুয়াল যখন 1 হয়, এ ইকুয়াল যখন 1 হয়, বি ইকুয়াল যখন 0 হয়, তখন আউটপুট এক্স ইকুয়াল কিন্তু 1 হয়ে যাচ্ছে। তার মানে লাইটটি জ্বলবে। কিভাবে দেখো, এ এর মান এদিক দিয়ে অ্যাক্টিভ করা আছে, তার মানে এদিক দিয়ে লাগানো আছে, কিন্তু বি এর মান বন্ধ, তাও আমাদের এদিক দিয়ে পাওয়ার যেতে পারছে, তার মানে লাইটটি জ্বলবে। একইভাবে আমরা যখন 4 নাম্বার ধাপে দেখতে পাচ্ছি, সেই ক্ষেত্রে দেখো এ এর মান অ্যাক্টিভ, তার মানে এদিক দিয়ে বিদ্যুৎ যেতে পারছে, সাপ্লাই যেতে পারছে, এদিক দিয়েও পাওয়ার সাপ্লাই যেতে পারছে, বি এর মানও 1, তার মানে কি এদিক দিয়ে লাইটটি জ্বলবে। তাহলে এ এর মান 1, বি এর মান এক্স ইকুয়াল 1। আশা করি তোমরা এই অংশটি নিশ্চয়ই বুঝতে পেরেছ। এরপর আমরা পড়ব অ্যান্ড গেট। তো অ্যান্ড গেটের ক্ষেত্রে আমরা কি এই 5টি অংশ নিশ্চয়ই শিখব। তাহলে এই অ্যান্ড গেট আমাদের কিসের কাজ সম্পাদন করে? এটি গুণের কাজ সম্পাদন করে। তো গুণের ক্ষেত্রে আমরা যেমন অর গেটের ক্ষেত্রে বলেছিলাম যৌক্তিক যোগ, এখানেও কিন্তু তোমাকে বলতে হবে এটি হলো যৌক্তিক গুণ। এটি কিন্তু যৌক্তিক গুণের কাজ সম্পাদন করে। আচ্ছা, আমরা আগের মতো করেই আগে সংজ্ঞাটা না পড়ে সমীকরণটি পড়ে নিব। এক্ষেত্রেও কিন্তু আমাদের কমপক্ষে 2টি ইনপুট থাকবে এবং অসংখ্য ইনপুট কিন্তু থাকতে পারে, তবে কমপক্ষে 2টি ইনপুট থাকবে। তাহলে আমরা যদি ধরে নেই যে এই ক্ষেত্রে ইনপুট, আমরা যদি ইনপুট এ আর বি ধরে নেই, তাহলে আউটপুট হবে একটি, তা আউটপুট হবে এক্স ইকুয়াল, যেহেতু যৌক্তিক গুণের সমান, তাহলে আমরা কি লিখতে পারি বলো তো? যেহেতু গুণ, তোমরা এই গুণ চিহ্নটা ব্যবহার করবে, তাহলে আমরা এই দেখো গুণ করে এরকম করে লিখে দিলাম। এটা হলো আমাদের যৌক্তিক গুণের সমান। তো এখান থেকে আমরা যদি ডেফিনেশন করি তাহলে কিন্তু অবশ্যই করতে পারি। কিভাবে দেখো তো? আমরা বলতে পারি যে গেটে, এই সমীকরণ থেকে আমরা ডেফিনেশনটি করতে পারি, যে গেটে 2 বা 2-এর অধিক ইনপুট থাকে, যে গেটে 2 বা 2-এর অধিক ইনপুট থাকে, আউটপুট থাকে একটি, এবং আউটপুট হলো ইনপুটগুলোর যৌক্তিক গুণের সমান। এক্ষেত্রেও কিন্তু যৌক্তিক কথাটির ক্ষেত্রে গুরুত্ব দিতে হবে, তুমি সরাসরি গুণ বললে হবে না। তাহলে আমি আবার বলছি, যে গেটে ইনপুট 2 বা 2-এর অধিক, আউটপুট থাকে একটি, এবং আউটপুট ইনপুটগুলোর যৌক্তিক গুণের সমান, তাকে বলা হয়ে থাকে অ্যান্ড গেট। তাহলে আমরা ডেফিনেশনটি এখন নিশ্চয়ই বুঝতে পেরেছি। তাহলে আমি তোমাদের সুবিধার জন্য একবার লিখে দিচ্ছি। তাহলে দেখো, আমরা কিন্তু সমীকরণের মান থেকেই এই ডেফিনেশনটি সাজিয়ে ফেলতে পারি। এরপর আমরা পড়ব এর সাংকেতিক চিহ্নটি দেখতে কীরকম হয়। এই সাংকেতিক চিহ্নটি তুমি মনে রাখবে, এটি কেবলমাত্র একটি ডি এর মতো। বাস, তুমি যদি একটি ডি দাও তাহলে কিন্তু এটি হয়ে গেল সাংকেতিক চিহ্ন। এতটুকু মনে রাখলে তোমার হয়ে যাচ্ছে যে আমাদের অ্যান্ড গেট একটি ডি এর মতো চিহ্ন হয়, এটি হলো সাংকেতিক চিহ্ন। এক্ষেত্রে আমরা যদি ইনপুটগুলো নেই, যেহেতু এক্ষেত্রে 2টা ইনপুট নিচ্ছি আমরা, তাহলে এ আর হলো বি, 2টি ইনপুট নিলাম, তাহলে এ আর বি। এক্ষেত্রে আউটপুট আমাদের কি হয়ে যাবে? আউটপুট কিন্তু সবসময় আমরা একটি পাই, যেহেতু আউটপুট এক্স পাচ্ছি আর এটি যৌক্তিক গুণের সমান হয়ে যাচ্ছে, তাহলে আমরা ফলাফলটা কি লিখতে পারি? ফলাফল কিন্তু গুণ লিখতে পারি। এটি হলো অ্যান্ড গেটের সাংকেতিক চিহ্ন। তাহলে তুমি মনে রাখবে যে অ্যান্ড গেটের সাংকেতিক চিহ্ন ইংরেজি ডি এর মতো। এরপর আমরা দেখব এর সত্যক সারণী। তো সত্যক সারণী একইভাবে আমরা কয়টি গড় নিব? শুধু মনে রাখবো 2n এর ফর্মুলাটুকু, আগে যেভাবে মান বের করেছি আমরা একইভাবে মান বের করব। যেহেতু এই ক্ষেত্রে 2টা মান নিয়েছি আমরা, তাহলে 2n এর মান 2, মান কিন্তু 4। তাহলে দেখো এই ক্ষেত্রে আমরা 4টি সারি কিন্তু করেছি, সেম একইভাবে অর গেটের মতো করে।
ঠিক আছে? তাহলে এখন আমরা মানগুলো কিভাবে বসাবো? আগের মতো করেই তুমি লাস্টের গিয়ে 0 1 0 1 আর এই ক্ষেত্রে 2টি 0 2টি 1 এরকম করে মানগুলো তুমি বসিয়ে যাবে। এরপর আউটপুট কি হবে? আমরা আমাদের অর গেটের ক্ষেত্রে পড়েছিলাম ইনপুটগুলোর মধ্যে কমপক্ষে একটি 1 থাকলেই ফলাফল 1, আর এই ক্ষেত্রে তুমি পড়বে কমপক্ষে একটি 0 থাকলেই ফলাফল 0, কমপক্ষে একটি 0 থাকলেই ফলাফল 0, অন্যথায় 1 হয়ে যাবে। এটি ছাড়াও তুমি বলতে পারো যেটি হলো একটি নর্মাল গুণ। নর্মাল গুণ বলতে আমি কি বোঝাতে চাচ্ছি, আমরা যেরকম করে বাস্তব জীবনে গুণ করে আসছি এটা বলতে পারি। তাহলে আমি দুইটি বিষয়ই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি বলেছি যে যদি কমপক্ষে একটি 0 থাকে, তাহলে দেখো তো এ আর বি এর মধ্যে 2টি 0 আছে, কমপক্ষে একটি 0 তো আছে, তাহলে ফলাফল 0। এক্ষেত্রে দেখো তো কমপক্ষে একটি 0 আছে, তাহলে ফলাফল 0। এক্ষেত্রে দেখো কমপক্ষে একটি 0 আছে, তাহলে ফলাফল 0। যেহেতু এখানে একটিও 0 নেই, তাহলে ফলাফল 1। তো আমরা যদি বলি নর্মাল গুণের ক্ষেত্রে কিভাবে হয়, 0 0 0 হচ্ছে, 0 1 ইন্টু করলে 0 হয়, 1 0 ইন্টু করলে 0 হয়, 1 1 1 হয়। তাহলে আমরা অ্যান্ড গেটের ক্ষেত্রে কিন্তু নর্মাল গুণেও বলতে পারি যে নর্মাল গুণ যেভাবে কার্য সম্পাদন হয় সেম এটাও একইভাবে কাজ সম্পাদন হয়। ওকে ফাইন। এখন আমরা দেখব সুইচিং সার্কিট। তো সুইচিং সার্কিটের ক্ষেত্রে আমরা জানি যে একটি কমন চিত্র আমাদের আছে, তাই আমি কমন চিত্রটা আগে থেকে লিখে রাখলাম। এক্ষেত্রে তুমি কোন অংশটি শুধু মনে রাখবে? তুমি শুধু মনে রাখবে অ্যান্ড গেটের ক্ষেত্রে তোমার এই সুইচটি এরকম আকৃতির হয়। দেখো তুমি যদি এতটুকু মনে রাখো আর কোনো কিছুই মনে রাখার প্রয়োজন হচ্ছে না, কেননা এই অংশটি তোমার সবসময়ের জন্য থাকছে। আর তুমি মনে রাখবে শুধু অ্যান্ড গেটের ক্ষেত্রে এরকম মানটা হয়। এরকম মানটা কোথায়? এই যে ফাঁকা ঘরটা ছিল এখানে আমরা বসিয়ে দিব। তাহলে দেখো তো আমরা কিন্তু এখানে মানটি বসিয়ে দিলাম। তাহলে এটির মান আমরা ধরলাম এ, এটির মান হলো বি। তাহলে কিন্তু আমাদের এই লজিক গেটের মানটি হয়ে গেল। তাহলে আমরা এই মানটির দেখি তো যে এই সত্যক সারণী থেকে এই মানটি কিভাবে সঠিক হয়। আমরা যদি প্রথম মানটির এই ক্ষেত্রে মানটি ধরে নেই, 1 নম্বর মানটি দেখো তো এ এর মান 0, আবার বি এর মান 0, তাহলে এক্স এর মান 0 হয়ে যাচ্ছে। এক্স এর মান 0 হয়ে যাওয়ার মানে কি? লাইটটি জ্বলছে না, এই লাইটটি জ্বলছে না। তাহলে দেখি তো আমরা কিভাবে হচ্ছে, এ এর মান 0, এদিক দিয়ে পাওয়ার সাপ্লাই যাচ্ছে, গিয়ে এ এর মান যখন গিয়ে দেখলো এদিকে লাগানো নেই, তার মানে এ এর মান 0, অ্যাক্টিভ নেই, এ এর মান 0। দেখো তো আর কিন্তু এদিকে বিদ্যুৎ সাপ্লাই হতে পারছে না, তাহলে লাইটটি জ্বলবে না। সবাই বুঝে গেছো কীভাবে এক্স এর মান 0 হলো। একইভাবে আমরা যদি 2 নম্বরে বলি এ এর মান 0, আবার বি এর মান 1, তাহলে এক্স এর মান কিন্তু এক্ষেত্রে 0 হয়ে যাচ্ছে। কীভাবে? এই এ এর মান 0, তার মানে দেখো এদিক দিয়ে কোনোভাবেই সে সাপ্লাই যেতে পারছে না, যেহেতু এটার মান অ্যাক্টিভ নেই। নিশ্চয়ই বুঝতে পেরেছ। একইভাবে আমাদের এই সত্যক সারণীর এই মান তৃতীয় মানে এবং চতুর্থ মানে কিন্তু ফলাফল দেখতে পারি। কিভাবে? এই ক্ষেত্রে দেখো এ এর মান অ্যাক্টিভ করা আছে, মানে এটা লাগানো আছে, কিন্তু বি এর মান লাগানো নেই, বি এর মান 0, তার মানে কোনোভাবে এদিক দিয়ে পাওয়ার যেতে পারছে না। আর এক্ষেত্রে যদি আমরা দেখি 4 নম্বরের ক্ষেত্রে এই এ এর মান অ্যাক্টিভ করা আছে, তার মানে এই তারটির এখানে সুইচ দেওয়া আছে। সেম একইভাবে বি এর মানও কিন্তু সুইচ দেওয়া আছে, দেখো 2টির সুইচ দেওয়া আছে, তার মানে এই দিক দিয়ে আমাদের সাপ্লাই যেতে পারছে, পাওয়ার সাপ্লাই যেতে পারছে। আর তখন কি হবে? লাইটটি জ্বলে যাবে। নিশ্চয়ই তোমরা এই অ্যান্ড গেটের সুইচিং সার্কিটেও বুঝতে পেরেছ। এখন আমরা দেখব নট গেট। তো নট গেটের ক্ষেত্রে তোমাকে মনে রাখতে হবে এটার মান হয়ে যায় উল্টিত, মানে উল্টিত মান এসে যাবে, ইনপুট যা থাকবে তার উল্টা মান হয়ে যাবে। এক্ষেত্রেও আমরা প্রথম সমীকরণটি করে তারপর এটার সংজ্ঞা দেওয়ার চেষ্টা করব। সেক্ষেত্রে তুমি মনে রাখবে একমাত্র নট গেটের ক্ষেত্রেই কিন্তু ইনপুট একটি হয়। আমাদের যে কয়টি গেট আছে তার মধ্যে কেবলমাত্র নট গেটের ক্ষেত্রেই ইনপুট একটি হয়। তাহলে আমরা যদি মানগুলো ধরে নেই আমাদের সমীকরণের ক্ষেত্রে, আমি ধরে নিলাম ইনপুট হলো একটি। যদি ইনপুট একটি হয় তাহলে আউটপুট হবে তার উল্টা মান,
ইনপুট একটি হবে সব সময় আর আউটপুট হবে তার উল্টা মান। তাহলে আউটপুট যাকে আমরা এক্স দিয়ে প্রকাশ করছি, এর উল্টা মান, এখন উল্টা মান আমাদের লজিক গেটে কীভাবে দেখাতে হয়, আমরা যখন এই ইনপুটটির উপরে এরকম একটা টান দিয়ে দিই তখন সেটি উল্টিত মান হয়ে যায়। আর এটিকে আমরা কি বলি, এটিকে আমরা বলি, আমরা নিশ্চয়ই আমাদের পরিসংখ্যানে পড়ে এসেছি যে এটিকে বলা হয়ে থাকে বার বা কমপ্লিমেন্ট। এটিকে বলা হয়ে থাকে বার বা কমপ্লিমেন্ট। তাহলে দেখো তো আমরা এই ক্ষেত্রে ডেফিনেশনটি কিন্তু করতে পারি, যে গেটে একটি ইনপুট এবং আউটপুট হচ্ছে তার উল্টিত মান তাকে বলা হয়ে থাকে নট গেট। আমরা কিন্তু এরকম করে এই ডেফিনেশনটি করতে পারি। তাহলে আমরা যদি এটা লিখে দেই তাহলে কি হচ্ছে দেখো, আমরা যেরকম করে এর ইকুয়েশন বা সমীকরণটি লিখেছিলাম সেম একইভাবে কিন্তু এই ডেফিনেশনটি করা যায়। যে গেটে কমপক্ষে একটি ইনপুট থাকবে, কমপক্ষে নয় কেবল একটি ইনপুট থাকবে এবং আউটপুটও একটি থাকবে, তাকে বলা হয়ে থাকে নট গেট। তাহলে এর সাংকেতিক চিহ্নটি কীরকম হবে, এর সাংকেতিক চিহ্নটি হবে একটি ত্রিভুজ আকৃতির। একটি ত্রিভুজ আকৃতি দিয়ে এইখানে এরকম করে ছোট্ট একটি শূন্য দিয়ে দিবে। এটি হলো নট গেটের সাংকেতিক চিহ্ন। আর এই ক্ষেত্রে ইনপুট যেহেতু একটি থাকে তাহলে আমরা একটি ইনপুট নিচ্ছি, একটি ইনপুট নিলাম। আর আউটপুট কি হয়ে যাবে, এর উল্টিত মান। তাহলে আউটপুট আমরা এক্স দিয়ে প্রকাশ করছি, এর উল্টিত মানকে আমরা কমপ্লিমেন্ট বা বার দিয়ে লিখি। এটি হলো নট গেটের সাংকেতিক চিহ্ন। তাহলে আমরা এই সত্যক সারণী কী করতে পারি, সত্যক সারণীর ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে, দেখো আমাদের যেহেতু ইনপুট একটি তাই একটি ইনপুট নিলাম আর আউটপুট হয়ে গেল তার উল্টিত মান। তাহলে নিচের সারির ওই 0 আর 1-এর জন্য গড় আমরা কয়টা করব, আমরা কিন্তু সবসময় এই 2n এর ফর্মুলা মেনটেন করে চলব। তাহলে n সংখ্যা এখানে কয়টি, n হলো একটি, তাহলে এখানে যদি আমরা 1 দেই ফলাফল কিন্তু 2 হচ্ছে, তার মানে বোঝা যাচ্ছে এখানে সারি হবে 2টি। তাহলে আমরা 2টি সারি করে নিলাম, একটি হলো 0 আর একটি হলো 1। দেখো তো ইনপুট যখন 0 হয় আউটপুট তার উল্টিত মান হয়ে যায়, তার মানে 1 হয়ে গেছে। এখানে ইনপুট যেহেতু 1, আউটপুট হয়ে যাবে তার উল্টিত মান। এটি হলো নট গেটের সত্যক সারণী। আর সুইচিং সার্কিটটি, নট গেটের সুইচিং সার্কিট খুবই গুরুত্বপূর্ণ। আমরা যখন যৌগিক গেটগুলো পড়তে যাব তখন আমাদের এই নট গেট এর সুইচিং সার্কিট যদি আমরা না বুঝতে পারি, নট গেটের সুইচিং সার্কিট না বুঝে কোনোভাবেই আমরা যৌগিক গেটগুলোর ফলাফল সুইচিং সার্কিট আঁকতে পারবো না। সেক্ষেত্রে তোমাকে কি কাজ করতে হবে, এটি হলো প্লাস, এটি হলো মাইনাস। তুমি কি করবে দেখো, এই প্লাস মানের পরে এবং লাইটের আগে তুমি মাঝ বরাবর এরকম একটা টান দিবে। এক্ষেত্রে দেখো আমি একটি ফাঁকা অংশ রেখেছি। আমি আবারও বলছি, তোমাদের এই নট গেটের ক্ষেত্রে এই সুইচিং সার্কিটটা বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ, কেননা তুমি যৌগিক গেটের প্রায় সবগুলো গেট পড়তে চাইলে, সুইচিং সার্কিট সম্পর্কে জানতে চাইলে তোমাকে এখানের ধারণাটা নিতে হবে। আমরা আমাদের বিদ্যুৎ বা কারেন্ট এর কিছু বৈশিষ্ট্যের কথা জানি। তোমরা নিশ্চয়ই আগের ক্লাসগুলোতে রোধ সম্পর্কে পড়ে এসেছো, যে আমাদের এই বিদ্যুতের পথে রোধ কোথায় থাকে। আচ্ছা আমি সহজ করে দিচ্ছি তোমাদেরকে, তুমি সব সময় মনে রাখবে বিদ্যুৎ কখনোই তার বাধার দিকে যেতে চায় না। কোথায় যেতে চায় না? বাধার দিকে যেতে চায় না। সে সব সময়ই চায় একটি সহজ সরল পথ তৈরি করতে।
এই প্লাস মান থেকে মাইনাস মানের দিকে যাওয়ার জন্য, ধনাত্মক থেকে ঋণাত্মক দিকে যাওয়ার জন্য সে সবসময়ই একটি শর্টকাট রাস্তা তৈরি করতে চায়, সে কোনো সময়ই বাধার দিকে যেতে চায় না। আচ্ছা, তাহলে এই লাইটটি হলো তার জন্য বাধা। তাহলে সে যেহেতু বাধার দিকে যেতে চায় না, কিন্তু সে মাইনাসের দিকে সবসময় যেতে চায়, সে বাধা পার হয়েও কিন্তু মাইনাসের দিকে যেতে চায়। তাহলে প্রথমত কি বলেছি, সে কোনো সময়ে বাধার দিকে যেতে চায় না। আবার বলেছি যে সে মাইনাসের দিকে যদি কোনো বাধা পার হয়ে যেতে হয়, তাহলে সে ওই বাধা পার হয়ে যায়। আর যদি বাধা পার না হয়ে যেতে পারে কোনোভাবে, তাহলে সে ওই পথে চলে যায়, একটা শর্টকাট রাস্তায় চলে যায়। আচ্ছা, তাহলে আমরা দেখি তো, এই যে এর শূন্য মানে, এটিকে আমি সুইচ ধরে নিলাম, এর সুইচ। দেখো তো, এর মান শূন্য, তার মানে সাপ্লাই দিক দিয়ে যাচ্ছে। আমরা প্রথমত জানি সে বাধার দিকে যাবে না, তার মানে সে এই দিক দিয়ে যেতে চাইবে না, সে চেষ্টা করবে শর্টকাট এই পথ ধরে এই মাইনাসের দিকে এসে পড়ার জন্যে। আচ্ছা, তাহলে আমরা এখন দেখি, এর মান শূন্য, তার মানে এদিক দিয়ে যাচ্ছি, পাওয়ার যাচ্ছি, গিয়ে এর মান দেখলো শূন্য, তার মানে সে এই দিক দিয়ে আসতে পারছে না, মাইনাসের দিকে আসতে পারছে না। তখন সে কি করবে দেখো তো, তখন সে এদিক দিয়ে গিয়ে এই বাধা পার হয়ে আসবে। যখন এই বাধা পার হয়ে আসবে, তার মানে এই লাইটটি জ্বলে যাবে। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছ এই নট গেটের কাজটি কিভাবে করা হয়, কেন ইনপুট শূন্য থাকলে আউটপুট 1 হয়ে যায়। দেখো, এই ক্ষেত্রে ইনপুট কিন্তু শূন্য, তাও আমাদের লাইটটি জ্বলছে, তার মানে আউটপুট 1, অ্যাক্টিভ মান। একইভাবে আমরা যদি 2 নাম্বারটা ধরি, দেখো এদিক দিয়ে পাওয়ার যাচ্ছে, গিয়ে এদিক দিয়ে এই এর মান 1, তার মানে এই সুইচটি লাগানো আছে। যেহেতু এই সুইচটি লাগানো আছে, সেই দিক দিয়ে গিয়ে এদিক দিয়ে এসে পড়তে পারতেছে, তাই না? সেই দিক দিয়ে গিয়ে এদিক দিয়ে আসছে, যার কারণে তার বাধার দিকে যেতে হচ্ছে না। তখন কিন্তু এই লাইটটি জ্বলছে না, তার মানে এক্সের মান হলো 0। দেখো, এর মান যখন 1, এদিক দিয়ে গিয়ে সে এদিকে এসে গেল, তাকে বাধার দিকে যেতে হচ্ছে না, তার মানে লাইটটি জ্বলছে না, এক্সের মান 0। নিশ্চয়ই তোমরা এটি বুঝতে পেরেছ। এই ছিল আমাদের মৌলিক গেট সম্পর্ক বিস্তারিত। আমরা পরবর্তী ক্লাসে যৌগিক গেটের বিস্তারিত পড়ে নিব। প্রত্যেকেই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।